হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথামেজিক। আজকে আমরা ক্লাস 7 চ্যাপ্টার 2 এর যে অনুপাত 2.3 এর অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমরা সলভ করব। তো এখানে যে 2.3 তে যে ম্যাথ গুলো আছে এগুলো জেনারেলি তোমাদের অনুপাত একটা দেওয়া থাকবে আর একটা মূল কোনো নাম্বার, টোটাল নাম্বার দেওয়া থাকবে। তো ওখান থেকে তোমাদের ওই অনুপাতটাকে ভাঙিয়ে মূল নাম্বারগুলো বার করতে হবে। মানে মনে করো না, ধরো একটা অঙ্ক রয়েছে, সাপোজ ধরো 500 টাকা রয়েছে। তো বললো যে 500 টাকা দুই বন্ধুর মধ্যে ভাগ করে দিতে হবে। দুই বন্ধুকে কিভাবে ভাগ করবো? সমান ভাগে ভাগ করবো না, এরকম নয় যে দুজনকে 250 ভাগ করে দেবো। বলছে 500 টাকাটাই দুজনকে ভাগ করবো, কিন্তু সমান ভাগে নয়। মনে করো 2:3 অনুপাতে ভাগ করতে পারি, বা 1:4 অনুপাতে ভাগ করতে পারি, বা হয়তো এমনও হতে পারে যে 7:3 অনুপাতে ভাগ করতে পারি। তো এরকম কোন একটা মেন বা কোন একটা টোটাল নাম্বার দেওয়া থাকবে আর তার সাথে কিছু অনুপাত থাকবে, সেই অনুপাতে ভাগ করতে হবে। এই ধরনের সমস্যা এই চ্যাপ্টারে তোমরা দেখতে পাবে। তো আমরা স্টার্ট করি। ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট কোশ্চেনটা দেখি কি বলেছে। কোশ্চেন নাম্বার 1 বলেছে, গত বছর রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। তো এখানে একটা গ্রামের নাম দিয়েছে যেখানে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত 4:1। তো এখানে ফার্স্টে বলেছে স্বাক্ষর, তারপর বলেছে অক্ষর পরিচয়হীন। তো আমরা ফার্স্টে যে লাইনটা লেখা আছে, স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের অনুপাতটা লিখে নেবো। যেটা কোশ্চেনে লেখা আছে, যে অনুপাতটা, সেই অনুপাতটা আমরা লিখে নেবো। অনুপাতটা কত লেখা আছে? 4:1 অনুপাত আছে, 4:1। এবার এই অনুপাতটার মোট জনসংখ্যা কত আছে? 6550। তো আমাদের বার করতে হবে যে স্বাক্ষর লোক কজন আছে, অক্ষর পরিচয়হীন লোক কজন আছে। তো আমরা ফার্স্টে এইভাবে স্টার্ট করব, স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগহার। স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগহার দেখবো যে স্বাক্ষর লোক কত ভাগ আছে। টোটাল এখানে 4 আর 1 আছে, তার মধ্যে 4 হচ্ছে স্বাক্ষর লোক, প্রথমটা স্বাক্ষর লোক, পরেরটা অক্ষর পরিচয়হীন। তো স্বাক্ষর লোক 4 আর প্রথম নিচে এই টোটালটা যে কটা, এখানে যদি 3টে নাম্বার থাকতো তাহলে 3টেকে আমরা প্লাস দিয়ে লিখতাম। যে টোটাল অনুপাতের মধ্যে স্বাক্ষর লোকের ভাগ কত, সেটা হচ্ছে 4/4+1, মানে আসছে 4/5। এটা স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগহার। এবার আমি যদি লিখি অক্ষর পরিচয়হীন, যেটা পরের পার্টটা দিয়েছে, অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার, সেটা কত? সেটা হচ্ছে অক্ষর পরিচয়হীন লোকের ভাগে কত আছে? 1 আছে, তাহলে 1/4+1, তাহলে সেক্ষেত্রে আমাদের আসছে 1/5। ঠিক আছে, তাহলে স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগহার কত? 4/5। অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার কত? 1/5। এবার আমাদের কাছে মোট জনসংখ্যা আছে। মোট জনসংখ্যা কোশ্চেনে বলে দিয়েছে। এরকম তোমাদের সবসময় দেখবে মোট একটা সংখ্যা তোমাদের বলে দেবে, মোট যে টোটাল নাম্বারটা সেটা বলে দেবে। মোট জনসংখ্যা কত দিয়েছে? 6550 জন। 6550 জন। এবার আমরা এখান থেকে বার করবো স্বাক্ষর লোকের সংখ্যা। স্বাক্ষর লোকের সংখ্যা, যে দেখবো এখানে স্বাক্ষর লোক কত আছে, গ্রামে স্বাক্ষর লোক কত আছে। স্বাক্ষর লোকের ভাগ কোনটা ছিল? এইটা ছিল 4/5, সেটাকে এখানে লিখবো, গুণ এর সাথে হিসাব করে দেবো যে কতজন আছে টোটালটাকে, 6550 জন। এবার যদি আমি 5 দিয়ে এটাকে ডিভাইড করি, 5 দিয়ে যদি কাটি, তো 5 দিয়ে কাটলে এটা যদি ভাগ করি, তোমরা রাফে ভাগ করে নিতে পারো বা মুখে মুখে ভাগ করে নিতে পারো। এটা আসছে 5 দিয়ে ভাগ করলে 1310, 1310। এবার এই 4 যেটা আছে, 4 গুণ 1310, 4 গুণ 1310, এই দুটো গুণ করে কত আসছে? এটা আসছে 5240 জন। ঠিক আছে, তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা কত? 5240 জন। এবার আমরা বার করবো অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত। এবার আমরা বার করবো যে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা। অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা ভাগ কত ছিল? এইটা ছিল 1/5। অক্ষর পরিচয়হীন 1/5, তো এখানে লিখবো 1/5 গুণ, সে আবার একই পদ্ধতি, মোট সংখ্যাটাকে লিখবো এখানে পাশে, এখানে মোট সংখ্যাটাকে লিখবো। এবার 5 দিয়ে সেই একইভাবে কাটবো, 5 দিয়ে কাটলে এবারে যা এসেছিল এবারেও তাই আসবে। এবার 1-এর সাথে গুণ হবে, 1310-এর সাথে 1 গুণ হবে, 1310-এর সাথে 1 গুণ করা মানে তো 1310ই আসবে। তাহলে এটা আমাদের উত্তর পেয়ে গেলাম। তো আমরা উত্তর কি পেলাম? যে স্বাক্ষর লোকের সংখ্যা 5240 জন, অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত? 1310 জন। তো তোমরা ম্যাথটা সলভ করার পর নিচে সিম্পলি অ্যান্সার লিখে দেবে যে স্বাক্ষর লোকের সংখ্যা 5240 জন আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা 1310 জন। তো এটাই ছিল কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 হয়ে গেল সলভ। নেক্সট কোশ্চেন,
কোশ্চেন নাম্বার 2 বলেছে 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:2 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেবো হিসাব করি। বিশু আর অপর্ণার মধ্যে কি অনুপাতে ভাগ করব, 5:3। বিশু ও অপর্ণার অনুপাত, এর দুজনকে কত টাকা অনুপাত দিয়েছে, 5:3। 5:3 অনুপাতে বিশু আর অপর্ণার মধ্যে ভাগ করে দেবো। তো ফার্স্টে লিখবো যে বিশুর আনুপাতিক ভাগহার, বিশুর আনুপাতিক ভাগহার, বিশুর আনুপাতিক ভাগহার কত, বিশুর ভাগে কত আছে 5 না 3, বিশুর ভাগে আছে 5, বিশুর ভাগে আছে 5 আর অপর্ণার ভাগে আছে 3, তাহলে বিশুর ভাগে 5 আর নিচে টোটালটা প্লাস করে লিখবো, কত হবে 5/8। আচ্ছা, এবার অপর্ণার আনুপাতিক ভাগহার, অপর্ণার ভাগে কত আছে, অপর্ণার ভাগে আছে 3, তাহলে নিচে হবে 5 + 3 মানে হবে 3/8। বোঝা গেল এই জায়গাটা। বিশুর আনুপাতিক ভাগের মানে বিশু আর অপর্ণার মধ্যে আমাকে টাকাটা ভাগ করে দিতে হবে। তো বিশুর আনুপাতিক ভাগের কত আসলো 5/8, কারণ বিশুর ভাগে 5 ছিল আর নিচে টোটাল হলো, আর অপর্ণার ভাগে কত ছিল 3, অপর্ণার ভাগে তাহলে টোটাল হলো 3/8। এবার মোট টাকা কত দিয়েছে, আমাদের প্রশ্নে মোট টাকা দিয়েছে 640 টাকা, আমাদের এখানে মোট টাকা দিয়েছে 640 টাকা, মোট টাকা 640 টাকা। সুতরাং এবার দেখি বিশু কত পাবে এবং অপর্ণা কত পাবে। তাহলে দেখি বিশু কত পাবে এবং অপর্ণা কত পাবে। বিশু কত পাবে, বিশুর ভাগে কত আছে 5/8 আছে, এর সাথে মোট টাকাটা গুণ হবে, তাহলে 8 দিয়ে যদি আমি 640 কাটি তাহলে হবে 80, 8 8 64, আর 5 গুণ 80 গুণ করলে কত আসছে 400 টাকা আসছে। তাহলে বিশু কত টাকা পেল, বিশু পাবে 400 টাকা। এবার বার করি যে সুতরাং অপর্ণা কত পাবে, দেখি অপর্ণা কত পাবে, অপর্ণার ভাগে কত আছে, অপর্ণার ভাগে আছে 3 মানে 3 8 গুণ 640 টাকা, 3 8 গুণ 640 টাকা। এবার এই 8 দিয়ে কাটি তাহলে আসছে 80, 3 8 24, 240 টাকা। তাহলে অপর্ণার ভাগে কত আসছে 240 টাকা, আর বিশুর ভাগে কত আসছে 400 টাকা। তো কোশ্চেন নাম্বার 2 এইটুকুনি ছিল। নেক্সট কোশ্চেন, তাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1। হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তো কোশ্চেন নাম্বার 3 তে বলেছে যে একটা ইস্পাত আছে, তার মধ্যে লোহা আর কার্বনের অনুপাত হচ্ছে 49:1। তো ফার্স্টে আমরা এটাই লিখবো যে লোহা এবং কার্বনের অনুপাত 49:1। লোহা ও কার্বনের অনুপাত 49:1, লোহা ও কার্বন অনুপাত 49:1। ঠিক আগের অঙ্কগুলোর মতনই করবো, যে লোহার আনুপাতিক ভাগহার, লোহার আনুপাতিক ভাগহার, লোহার ভাগে কত আছে 49 আছে, আর নিচে কি হবে টোটালটা 49 + 1, ঠিক আগের অঙ্কগুলোর মতনই 49/50। এটা কি আসলো, এটা আসলো লোহার আনুপাতিক ভাগহার। এবার আমরা কি বার করবো, কার্বনের আনুপাতিক ভাগহার, কার্বনের আনুপাতিক ভাগহার। যদি লোহার ভাগে 49 থাকে তাহলে পরেরটা কার্বন, এটা লোহা 49, কার্বন 1, তাহলে কার্বনের ভাগে আছে 1 বাই নিচে সেম টোটালটা, তাহলে কার্বনের আনুপাতিক ভাগহার হচ্ছে 1/50। এবার মোট লোহা কত আছে, মোট ইস্পাত আছে হচ্ছে 250 কুইন্টাল, মোট ইস্পাত আছে হচ্ছে 250 কুইন্টাল, মোট ইস্পাত 250 কুইন্টাল, মোট ইস্পাত হচ্ছে 250 কুইন্টাল। এখানে শুধু জানতে চাইছে যে কত কুইন্টাল লোহা আছে। কোশ্চেন নাম্বার 3 তে শুধু জানতে চাইছে এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তো এখান থেকে শুধু আমাদের লোহাটা বার করলে হবে, কার্বনটা না বার করলেও চলবে। তো এখানে জিজ্ঞেস করবো, তাহলে আমরা অ্যান্সার লিখবো লোহার পরিমাণ। এখানে জিজ্ঞেস করেছে লোহার পরিমাণ কত, তাহলে আমরা শুধু লিখবো লোহার পরিমাণ। লোহার ভাগে কত ছিল, লোহার ভাগে ছিল এইটা 49/50, তো এখানে লিখবো 49/50 ইন্টু 250 কুইন্টাল, 250 কুইন্টাল। তো 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম 5, তো 49 এর 5 গুণ করলে আসছে 245 কুইন্টাল। তাহলে আমাদের যে ফাইনাল অ্যান্সার জানতে চেয়েছিল যে কতটা লোহা আছে, 250 কুইন্টাল ইস্পাতে লোহার পরিমাণ কত, তো লোহার পরিমাণ হচ্ছে 245 কুইন্টাল। এটা হলো কোশ্চেন নাম্বার 3 শেষ। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলেছে কোন বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা
ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত 9:2। যদি আরো 3জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত হবে হিসাব করে দেখি। তো এখানে আমরা প্রথম পার্টটুকু আগে দেখবো। প্রথম পার্টটুকু বলেছি যে 143 জন ছাত্রী আছে, টোটাল 143 জন ছাত্রী আছে, মনে রাখবো 143 জন ছাত্রী আছে, আর অনুপাত হচ্ছে 9:2। তো এইটা আগে আমি সলভ করে নিই যেটা বলেছে। তো 4 নম্বর কোশ্চেন, মোট ছাত্রী সংখ্যা কত? মোট ছাত্রী সংখ্যা 143 জন। মোট ছাত্রী সংখ্যা 143 জন। মোট ছাত্রী সংখ্যা 143 জন। আচ্ছা, এবার দুটো দুটো দু রকমের দিয়েছে, একটা দিয়েছে গান করতে পারা ও নাচ করতে পারা। তো গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত। গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত কত দিয়েছিল? 9:2। 9:2 মানে গান করতে পারে যদি 9 জন, তো সেই অনুপাতে নাচ করতে পারে 2 জন। ঠিক আছে, সুতরাং গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার গান করতে পারা আনুপাতিক ভাগহার কত হবে? 9/9+2, 9/11। কারণ প্রথমটা গান করতে পারা ছিল, পরেরটা নাচ করতে পারা, সেই অনুপাতে গান করতে পারা ছাত্রছাত্রীর আনুপাতিক ভাগহার 9/11। এবার যদি আমি নাচ করতে পারাটা বার করি, যে নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার কত হবে? নাচ করতে পারা আনুপাতিক ছাত্রী ভাগহার হবে হচ্ছে 2/9+2। কারণ গানের ভাগে ছিল 9 আর নাচের ভাগে ছিল 2, তাহলে এটা আসছে 2/11। মোট ছাত্রী তো আমরা আগে লিখেছি 143 জন। সুতরাং এখানে লিখবো নাচ করতে পারে, ফার্স্টে গান করতে পারে, ফার্স্টে যে গান আছে তো লিখবো গান করতে পারে। সুতরাং গান করতে পারে, কজন গান করতে পারবে? গানের ভাগে কত আছে? 9/11। 9/11 গুণ 143। 9/11 গুণ 143, 11 দিয়ে যদি কাটি, 11 দিয়ে কাটলে এটা আসছে 13। সুতরাং অ্যান্সার আসছে 117 জন। 117 জন গান করতে পারে। এবার নাচ করতে পারে বার করতে হবে। নাচ করতে পারে কজন? নাচ করতে পারে নাচের ভাগে কত আছে? 2 জন আছে, তো 2/11 গুণ 143। সেম এটা দিয়ে কাটবো, 13। 13 দুগুণি কত আসছে? 26 জন। 13 দুগুণি কত আসছে? 26 জন। এইবার প্রশ্নে কি বলেছে? যদি আরো 3 জন গান করতে আসে। এত অব্দি তো ম্যাথ হয়ে গেল, এই অব্দি তোমরা ভালো করে বুঝে নাও, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। গান করতে পারে নাচ করতে পারে ছাত্রী অনুপাত 9:2, আনুপাতিক ভাগহার বার করে আমি দেখলাম যে গান করতে পারে কজন? গান করতে পারে 117 জন। গান করতে পারে কজন? 117 জন। আর নাচ করতে পারে কজন? 26 জন। গান করতে পারে কজন? 117 জন। নাচ করতে পারে 26 জন। তো আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি বাকিটুকু করার জন্য। তো এবার এখন বলেছে যদি আরো 3 জন গান করতে আসে, কি করতে আসে? গান করতে আসে, তবে ছাত্রছাত্রীর অনুপাত কত হবে? ঠিক আছে, তো এখানে আমরা এটা মুছে দিই, বাকিটুকু করছি। যদি আরো 3 জন যদি গান করতে আসে তবে, আচ্ছা, আরো 3 জন যদি গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত হবে, তোমরা এই অবধি আগেটুকু দেখে নিয়ে তো, আগেটুকু করেছো তোমরা যে 117 জন ছিল গান, শুধু 26 জন ছিল নাচ। তো এখন 3 জন যে এসছে, নতুন যে 3 জন এসছে, এই 3 জন কি করতে পারে? এই 3 জন যে নতুন এসছে সে কি করতে পারে? সে গান করতে পারে, গান, নাচ নয়, গান করতে পারে। তাহলে এখন অনুপাত যখন আমি লিখবো 117, এর সাথে আরো 3 জন জুড়ে যাবে তো, কারণ এই 3 জন তো গানের গ্রুপে এসছে। 117 সাথে যে নতুন 3 জন এসছে, 3 জন গান করতে এসছে, তাহলে এটা গানের সাথে জুড়ে যাবে। আর তার সাথে কি আছে? নাচ। এর অনুপাত জানতে চেয়েছে, তো এটাকে যোগ করে দেখি কত আসছে। এটা যোগ করলে আসছে 120/26। এবার এটাকে তোমরা এরকম ভাবে লিখেও করতে পারো, 120/26, বা এটা মুখোমুখিও করতে পারো। 2 দিয়ে কাটলে এটা আসছে 60, 2 দিয়ে কাটলে এটা আসছে 13, আর যাচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে 60:13। তাহলে এখন টোটাল যে গান করতে এসেছিল 117 জন, প্রথমে ছিল আরো 3 জন এসেছিল, তাহলে 120 হয়ে গেছে এখন। আর নাচ করতে পারার নাম্বার তো বদলায়নি, ওটা 26 হয়ে গেছে।
তাহলে এখন অনুপাত করে কত আসছে 60:13। তাহলে এখন বর্তমানে গান করতে পারো, নাচ করতে পারো ছাত্রীর অনুপাত হবে 60:13। এইটুকু ছিল আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, একদম কোশ্চেন নাম্বার 4 এর মতনই অনেকটা। 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তন অনুপাত 1:3। যদি এর সঙ্গে আরো 60 মিলিলিটার জল মেশানো হয় তবে জল ও ডেটলের অনুপাত কি হবে? ফার্স্টে দিয়েছে টোটাল 240 মিলিলিটার ডেটল জল, আর জল ও ডেটলের অনুপাত 1:3। কোশ্চেন নাম্বার 5 আমরা ফার্স্টে লিখি যে জল ও ডেটলের অনুপাত, জল ও ডেটলের অনুপাত, জল ও ডেটলের অনুপাত, জল ও ডেটলের অনুপাত কত দিয়েছে? 1:3। 1:3 মানে জল হচ্ছে 1, ডেটল হচ্ছে 3। তাহলে এখানে আমরা জলের আনুপাতিক ভাগাহার বার করি। জলের আনুপাতিক ভাগাহার, জলের আনুপাতিক ভাগাহার, জলের আনুপাতিক ভাগাহার কত হবে? জলের ভাগে কত আছে? 1, আর নিচে কত হবে? 1 + 3, তাহলে কত আসছে? 1/4। এবার আমরা লিখবো যে ডেটলের আনুপাতিক ভাগাহার, ডেটলের আনুপাতিক ভাগাহার, ডেটলের ভাগে কত হবে? 3, নিচে হবে টোটালটা 1 + 3 মানে 4। প্রথমে জলের ভাগে ছিল 1, তাই লিখেছি বার করেছি 1/4, আর ডেটলের ভাগে ছিল 3, তাই বার করেছি 3, সরি এটা 3/4 হবে। ডেটলের ভাগে আছে 3/4, ঠিক আছে। এবার টোটাল জল কত, ডেটল জল কত দিয়েছে? 240 মিটার, 240 মিলিলিটার। মোট ডেটল জল, মোট ডেটল জল 240 মিলিলিটার, 240 মিলিলিটার মোট আছে। তাহলে এবার আমাকে এখান থেকে জল আর ডেটল বার করতে হবে। তাহলে ফার্স্টে লিখি জলের পরিমাণ, ফার্স্টে লিখি যে জলের পরিমাণ, জলের পরিমাণ কত হবে? জলের ভাগে কত আছে? 1/4, 1/4 গুণ 240 কাটি 60, তাহলে আসছে এটা 60 মিলিলিটার। এবার আমি বার করবো ডেটলের পরিমাণ, এবার আমি বার করবো ডেটলের পরিমাণ, ডেটলের পরিমাণ, ডেটলের ভাগে কত আছে? 3/4, 3/4 ইন্টু 240, এটা দিয়ে কাটলে 60, 3 আর 60, 3 আর 60 ইন্টু করলে 180, 180 মিলিলিটার। এবার কোশ্চেন বলেছে যদি আরো 60 মিলিলিটার কি মেশাবো? 60 মিলিলিটার যদি জল মেশায়, যদি আরো 60 মিলিলিটার জল মেশায়, জল আগে কত ছিল? জল ছিল হচ্ছে 60 মিলিলিটার, বলছে এর সঙ্গে আরো 60 মিলিলিটার জল মেশায় তখন অনুপাত কি হবে? তো আমরা লিখবো যে আরো 60 মিলিলিটার জল মেশালে, আরো 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের, জল ও ডেটলের অনুপাত হবে, তখন জল আর ডেটলের অনুপাত কত হবে? এখন জল কত আছে? 60, তখন জল আরো মেশাবে, সেটা আরো 60 মেশাবে, ঠিক আছে। কিন্তু যে এটা আছে এটা বাড়াবে না, এটা কমাবে না, এটা সেম থাকবে। যে জল আছে এর সাথে বলছে আরো 60 মিলিলিটার যদি জল মেশায়, কিন্তু ডেটল যা আছে ডেটল এরমই থাকবে, কিছু বাড়াবে না বা কিছু কমাবে না, ঠিক আছে। তখন অনুপাত কি হবে? খুব সহজ, এটা 60 120:180। তো এবার যদি আমি এখানে এটাকে কাটাকুটি করি, আমি কাটাকুটিটা এখানে করে দিচ্ছি, এখন অ্যান্সার বসিয়ে দিচ্ছি। এখানে আছে 120/180, এটা তোমরা এখানেও করতে পারো, কোনো সমস্যা নেই। 0 0 কাটলাম। এবার যদি 6 দিয়ে কাটি, 6 দুগুণি 12, 3 6 18, তাহলে ফাইনাল অ্যান্সার কত আসলো? 2:3, ফাইনাল অ্যান্সার আসলো 2:3। তাহলে কোশ্চেন নাম্বার 5 শেষ। এবার করবো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়ের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন দেখি। তো এখানে শুধু জানতে চাইছে সংসার খরচ কত। তো উনি, তার মাসিক আয় কত? 24,750 টাকা এবং বাড়ি ভাড়া 750 টাকা দেন, বাকি টাকা নিয়ে দুভাগে ভাগ করেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 এ তাহলে লিখবো ফার্স্টে তার মাসিক আয়, তার মাসিক আয়, যে লোকটা আয় কত করে? 24,750 টাকা তার মাসিক আয়, তিনি 24,750 টাকা আয় করেন। বাড়ি ভাড়া কত দেন? বাড়ি ভাড়া দেন, বাড়ি ভাড়া দেন 750 টাকা, বাড়ি ভাড়া দেন 750 টাকা। তার মানে যে টাকা মাইনে পায় 24,750, এর থেকে 750 টাকা বাড়ি ভাড়া চলে যায়। বাকি টাকা, বাকি টাকা কত টাকা থাকে এনার কাছে দেখি। তাহলে বাকি টাকা হচ্ছে, বাকি টাকা 24,750, এর থেকে 750 টাকা উনি বাদ দিয়ে দেন, এর থেকে 750 টাকা উনি
বাদ দিয়ে দেন, তাহলে কত থাকে? 24,000 টাকা। ফাইনালি ওনার কাছে থাকে 24,000 টাকা। ফাইনালি ওনার কাছে থাকে 24,000 টাকা। এবার এই টাকাটাকে উনি 3:1 অনুপাতে খরচ করেন। সংসার খরচ করেন 3 আর ছেলেমেয়ের জন্য খরচ করেন 3:1। ঠিক আছে, সুতরাং বাকি টাকার 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের পড়াশোনায় খরচ করেন। তো এবার আমার এখানে কোশ্চেনে কি জানতে চাইছে? কোশ্চেনে জানতে চাইছে শুধু যে সংসার খরচটা কত। তো সংসার খরচের ভাগে কত আছে? 3 আছে, 1টা তোমার লাগছে না, কারণ এখানে 3:1 যেটা আছে, 3টা হচ্ছে সংসার খরচ, 1টা হচ্ছে পড়াশোনা খরচ। পড়াশোনা খরচ কোশ্চেনে বলেনি, শুধু বলেছি সংসার খরচটা বার করে হিসাব করে দেখিয়ে দাও। তো আমরা এখানে বার করবো যে সংসার খরচের আনুপাতিক ভাগহার। সংসার খরচের আনুপাতিক ভাগহার, যে সংসার খরচের আনুপাতিক ভাগহার কত হবে? সংসারের ভাগে কত আছে? 3 আছে, আর টোটাল কত? 3+1। টোটাল কত? 3+1, তাহলে 3/4। টোটাল 3/4। ওনার কাছে টাকা এখন কত আছে? প্রথমে তো এত টাকা মাইনে পেয়েছিল, এত টাকা বাড়ি ভাড়া চলে গেছে, এখন তার কাছে টাকা আছে শুধু 24,000 টাকা। এই টাকাটা, তো এই টাকাটাকে এই দিয়ে ভাগ করতে হবে, কারণ বাড়ি ভাড়ার টাকাটা চলে গেছে, এখন ওনার কাছে আছে 24,000 টাকা। এই 24,000 টাকাটাকে উনি 3/4 সংসার খরচ করেন। সুতরাং এখানে লিখবো যে তার সংসার খরচের ভাগে কত ছিল? 3/4। সংসার খরচের ভাগে ছিল 3/4, এর সাথে গুণ 24,000, 4 দিয়ে কাটি, 4 6 24, 6,000, তাহলে 3 6 কত আসছে? 18,000 টাকা। সুতরাং তার সংসার খরচ কত? 18,000 টাকা। কোশ্চেন নাম্বার 6 এইটুকুই ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 7। বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছরে 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে 1,300 টাকা পেল। যদি সব টাকাই নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে খরচ হয়ে যায় 15:3:2 অনুপাতে, ঠিক আছে, তবে হিসাব করে দেখি নতুন বই কিনতে কত খরচ হয়েছিল। এখানে 3টে অনুপাত দিয়েছে, জানতে চেয়েছে শুধু যে নতুন বই কিনতে কত খরচ হয়েছিল। ঠিক আছে, তো এখানে আমরা দেখি আগে যে মোট টাকা কত পেল। মোট যে টাকা, মানে ওরা সব বিক্রি করে সরকারি অনুদান হিসাবে সব মিলিয়ে মোট টাকা কত টাকা পাচ্ছে। তো সরকারি অনুদান পেয়েছে 74,350 টাকা। 74,350 টাকা সরকারি অনুদান। 4,350 টাকা কি করলো? চাঁদা আদায় করলো। 4,350 টাকা চাঁদা আদায় করেছে। আর 1,300 টাকা পুরনো বই বিক্রি করে পেয়েছে। 1,300 টাকা। এই হচ্ছে মোট টাকা। এইসব এটা সরকারি অনুদান, এটা চাঁদা তুলেছে, এটা পুরনো বই বিক্রি করে পেয়েছে। তো এগুলো প্লাস করে আমি দেখি কত আসছে। 80,000 টাকা। এগুলো সব যোগ করে আসছে 80,000 টাকা। তোমরা যদি এভাবে না করতে পারো, রাফে এভাবে পরপর সাজিয়ে করে দেবে। মোট আসছে 80,000 টাকা। ঠিক আছে, এবার অনুপাত কি কি আছে? অনুপাত হচ্ছে নতুন বই কিনতে আর কিসে খরচ হয়েছে? পুরনো বই বাঁধাতে ও কর্মচারীদের বেতন দিতে। কর্মচারীদের বেতন দিতে কত হয়? 15:3:2 অনুপাতে খরচ হয়। 15:3:2 অনুপাতে খরচ হয়। এই হচ্ছে মেন কোশ্চেনটা। এবার মোট আমার কাছে টাকা কত আছে? মোট টাকা আছে হচ্ছে 80,000 টাকা। এই টাকাটা আমার কাছে আছে, আর আমাকে বার করতে হবে কোনটা? শুধু এইটা। এগুলো কিন্তু লাগবে না, এগুলো কোশ্চেনে দিয়েছে তোমার হেল্প করার জন্য, কারণ তোমার আনুপাতিক ভাগার বার করতে হবে, কিন্তু লাগবে কেবলমাত্র এইটা। তো আমরা লিখবো যে নতুন বই কিনতে খরচের আনুপাতিক ভাগহার। তো নতুন বই কিনতে যে খরচ হয় তার ভাগ কত ছিল? 15। আর নিচে কত হবে? নিচে সবকটা যোগ হবে, তাহলে কত আসছে? 15/20।
নতুন বই কিনতে যে খরচ হয় তার আনুপাতিক ভাগাহার কত? 15/20। তো নেক্সট লাইন লিখবো নতুন বই কিনতে খরচ হয়, নতুন বই কিনতে খরচ। এবার আমরা অ্যাকচুয়ালি খরচটা হিসেব করছি, এটা ছিল অনুপাতিক ভাগাহার, যে 15/20 আনুপাতিক ভাগাহার। এবার এটাকে দিয়ে 80,000কে গুণ করলে আমরা পেয়ে যাবো যে নতুন বই কিনতে ওরা কত খরচ করেছিল। তো ফার্স্টে এই 0 একটা 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম 4,000, তাহলে 15 গুণ 4 কত হয়? 60,000 টাকা। তাহলে ওদের নতুন বই কিনতে মোট কত খরচ হয়েছে? 60,000 টাকা। শুধু প্রশ্নে এইটুকুই চেয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলেছে কোন একটা ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের তিনটি বড় হল ঘরে 11:3:3 মানে 3:1 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি। তো মোট কতজন এসছে? মোট এসছে 1050 জন। মোট 1050 জন ট্রেনিং নিতে এসেছেন, এতজন ট্রেনিং নিতে এসছে, ঠিক আছে। তাদের তিনটে হল ঘরে বসতে দিয়েছে, তো তিনটে হল ঘরে যে বসতে তার অনুপাত কি? তিনটি হল ঘরে কি অনুপাতে বসতে দিয়েছে? তিনটি হল ঘরে বসতে দিয়েছে 11:3 অনুপাতে বসতে দেওয়া হয়েছে, এত অনুপাতে বসতে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো যখন অনুপাতটা এরকম থাকবে না পুরো ভগ্নাংশে, তো ওটাকে আমাকে আগে ঠিক করে নিতে হবে, না তো এই ম্যাথটা আমরা করতে খুব অসুবিধা হবে। তো আমরা ফার্স্ট অনুপাত থেকে আরেকবার লিখবো 11:3 একে ভাঙালে কত পাবো? একে প্রথমে এই দুটো তো সেম থাকবে, একে ভাঙালে পাবো 3×2=6, 1-7, তাহলে উপরে বসছে 7, নিচে আসছে 2। 3×6 আর 1-7 ভগ্নাংশ অঙ্ক ক্লাস 5 এও শিখেছো তোমরা। 3×6 আর 1-7, 7-2। এবার এরকম থাকা অবস্থাতে আমরা ম্যাথ করতে অসুবিধা হবে, কারণ এখানে তো ভগ্নাংশ রয়েছে। যখন আমরা আনুপাতিক ভাগাহার বার করবো তখন কেমন আসবে? 11 + 3 এটাকে সলভ করতে আরো মুশকিল হবে। তার চেয়ে ভালো যে নাম্বারটা নিচে থাকবে, এরকম যদি একটার নিচে থাকে, ধরো এর নিচে বা এর নিচে, যেকোনো একজনের নিচে থাকবে, যে নাম্বারটা নিচে থাকবে সেটাতে আমরা সবাইকে গুণ করে দেবো, সবাইকে। মানে 11 × 2, 3 × 2, 7/2 × 2। মানে আমি এই দুইটাকে সরানোর জন্য একে আর একে সবাইকে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা কত আসবে? 22:6 এই দুই কেটে গেল 7। তাহলে এখন যে অনুপাতটা আসবে এটা অনেক ভালো অনুপাত আসবে, এটা আমরা সলভ করতে হবে আগের অঙ্কগুলোর মতনই। এটা আসছে 22:6:7, ঠিক আছে। তো এই অনুপাতটা দিয়ে এবার আমরা এখান থেকে বার করবো যে প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে কজন লোক বসেছে। তো এবার আমরা লিখবো প্রথম ঘরে আনুপাতিক ভাগাহার। প্রথম ঘরে আনুপাতিক ভাগাহার, প্রথম ঘরের আনুপাতিক ভাগাহার। প্রথম ঘরে ভাগে কত আছে? 22। নিচে কত হবে? 22+6+7। তো উপরে আসছে 22, নিচে আসছে 22 আর 18 সাথে 35। তাহলে প্রথম ঘরে বসবে 22/35, এটা আনুপাতিক ভাগাহারে বেরোলো। এবার দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘরের আনুপাতিক ভাগাহার। দ্বিতীয় ঘরে ভাগে কত আছে? 6 আছে। সেম প্রসেস, 22+6+7, তার মানে আসছে 6/35। এবার আমরা লিখবো তৃতীয় ঘর। তৃতীয় ঘরে আনুপাতিক ভাগাহার। তৃতীয় ঘরে কত আসবে? তৃতীয় ঘরে ভাগে আছে 7। 7/22 + 6 + 7, তাহলে এবার কত আসছে? 7/35। তৃতীয় ঘরে আসছে 7/35। তো তৃতীয় ঘরে আসছে 7/35। এবার আমরা বার করবো যে তিনটে ঘরে, প্রথম ঘরে কজন বসছিল, দ্বিতীয় ঘরে কজন বসছিল, তৃতীয় ঘরে কজন বসছিল। তো বাকিটা আমি এখানে করে দিচ্ছি, তোমরা পরীক্ষার সময় বা খাতার সময় যখন তোমরা নিজেরা করবে নিচে করবে, আমি এখানে জায়গা নেই বলে পাশে করে দিচ্ছি। তো প্রথম ঘরে কজন বসবে? সুতরাং প্রথম ঘরে বসবে, প্রথম ঘরের ভাগে কত আছে? 22/35। 22/35 গুণ এখানে মোট কজন ট্রেনিং নিতে এসছে? মোট ট্রেনিং নিতে এসছে 1050 জন। এর সাথে 1050 গুণ করে দেবো। 35 দিয়ে 1050কে ভাগ করলে 30 আসে। তোমরা রাফে ভাগ করে নেবে, আমি মুখে মুখে সলভ করে দিলাম। তো এটা আসছে 660 জন। প্রথম ঘরে বসবে 660 জন। এবার লিখবো দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে বসবে কজন দেখি। দ্বিতীয় ঘরের ভাগে কত আছে? দ্বিতীয় ঘরের ভাগে আছে 6/35। তাহলে এখানে লিখবো 6/35 গুণ 1050। সেম 30 দিয়ে কাটি, 180 জন। 30 আর 6 গুণ করে 180 জন। এবার তৃতীয় ঘরে, যে তৃতীয় ঘরে কজন বসবে?
তৃতীয় ঘরে বসবে, তৃতীয় ঘরের ভাগে কত আছে 7/35, 7/35 গুণ 1050 জন। সেম এটা দিয়ে কাটলে এটা আসছে 30, 30 এর 7 গুণ করলে আসছে 210 জন। তাহলে ফাইনালি আমার অ্যান্সার কি কে আসলো? 260 জন বসবে প্রথম ঘরে, 180 জন বসবে দ্বিতীয় ঘরে, 210 জন বসবে তৃতীয় ঘরে। তো এটাই ছিল কোশ্চেন নাম্বার 8। এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এটা পরীক্ষায় আসে, এটা বেশ ইম্পর্টেন্ট আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। 12,100 টাকা মধু, মানস, কুন্তল, ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তো মোট টাকা এখানে কত আছে? মোট টাকা আছে 12,100, 12,100 টাকা মোট টাকা হচ্ছে 12,100 টাকা। তো ফার্স্ট কে নাম আছে? ফার্স্ট নাম আছে মধু। আমরা লিখবো যে মধু, কমা মানস, কমা আর কি আছে? মধু, মানস, কুন্তল, মধু, মানস, কুন্তল ও ইন্দ্র এর, মধু, মানস, কুন্তল ও ইন্দ্র এর অনুপাত, এদের অনুপাত কত আছে? এদের অনুপাতটা আছে হচ্ছে 2:3:4:2, 2:3:4:2, 2:3:4:2। তো এবার ফার্স্ট আছে মধু, তো ফার্স্টে লিখি যে মধুর আনুপাতিক ভাগহার, মধুর আনুপাতিক ভাগহার, মধুর আনুপাতিক ভাগহার। মধুর ভাগে কত পড়বে? 2, কারণ ফার্স্ট মধু আছে, ফার্স্ট এখানে 2 আছে, তো 2 বাই এই সব করে প্লাস 2 যোগ 3 যোগ 4 যোগ 2, তাহলে 2 যোগ 3 যোগ 4 যোগ 2 কত আসছে? 3 2 5 4 9 11, 2/11। তাহলে মধুর আনুপাতিক ভাগহার কত পেলো? 2/11। এবার সেকেন্ড কি আছে? মানস, তো লিখবো যে মানসের আনুপাতিক ভাগহার, মানসের ভাগে কত আছে? মানসের ভাগে আছে 3, কারণ মানস সেকেন্ড নম্বর আছে, এখানে সেকেন্ড নম্বরে 3 আছে, তাহলে এর ভাগে আসছে 3/11। এরপর কি আছে? কুন্তল, তো লিখবো যে কুন্তলের, কুন্তলের আনুপাতিক ভাগহার, কুন্তলের ভাগে কত আছে? কুন্তলের ভাগে আছে 4, 2 + 3 + 4 + 2, তাহলে এর ভাগে আসছে 4/11। এবার নেক্সট লাস্ট কি আছে? ইন্দ্র, তো লিখবো যে ইন্দ্রের আনুপাতিক ভাগহার, ইন্দ্রের আনুপাতিক ভাগহার, ইন্দ্রের ভাগে কত আছে? 2 আছে, ঠিক ফার্স্টেরটার মতো, 2 + 3 + 4 + 2, তাহলে এর ভাগে আসছে 2/11। তাহলে চারজনের যে আনুপাতিক ভাগহার কি কি পেলাম? 2/11, 3/11, 4/11, 2/11। এবার আমরা বার করবো যে কে কত টাকা পাবে, আমি বাকিটা পাশে করে দিচ্ছি। তো ফার্স্ট আমরা লিখবো মধু পাবে, ফার্স্টে যেহেতু মধু আছে, মধুর নাম ফার্স্টে আছে, তো মধু পাবে, মধু ভাই কত আছে? 2/11। আর মোট টাকা কত আছে? এটা হচ্ছে মোট টাকা, এটা হচ্ছে আমাদের মোট টাকা, এটা দিয়ে হিসাব করতে হবে। তাহলে 2/11 গুণ 12,100 টাকা, এটা দিয়ে কাটলে এটা আসছে 1100, 11 11 121, আর দুটো 0 পাশে বসে গেল, তাহলে এখানে আসছে 2200 টাকা। তাহলে মধু কত টাকা পাচ্ছে? 2200 টাকা। নেক্সট কি আছে? মানস, এখানে আমরা লিখবো মানস পাবে, এবার আমরা লিখবো মানস পাবে, মানসের ভাগে কত আছে? মানসের ভাগে আছে 3, তাহলে 3/11 গুণ এত, কাটলাম 1100 টাকা, তাহলে 3300 টাকা। তাহলে এরা পাবে, মানুষ পাবে 3300 টাকা। এবার কি আছে? কুন্তল, লিখবো কুন্তল পাবে, এবার লিখবো যে কুন্তল পাবে, কুন্তলের ভাগে কত আছে? কুন্তলের ভাগে আছে 4, 4/11 12,100, এটা দিয়ে কাটলাম 1100 টাকা, তাহলে কুন্তল কত পাবে? 4,400 টাকা। লাস্ট লাস্ট কি আছে? ইন্দ্র, তাহলে ইন্দ্র কত পাবে? ইন্দ্রটা বার করে দিই, যে ইন্দ্র পাবে, ইন্দ্রর ভাগে কত ছিল? 2/11, আর সেম এখানে হবে 12,100, কাটলাম, এটা আসছে 1100, তাহলে ইন্দ্র কত টাকা পেলো? 2200 টাকা। তাহলে এখানে 4 বন্ধু কত টাকা পেলো সেটা আমাদের উত্তর বেরিয়ে গেল, যে মধু, মানস, কুন্তল, ইন্দ্র। মধু পাবে 2200, মানস 3300, কুন্তল 4,400, ইন্দ্র আবার 2200। তো কোশ্চেন নাম্বার 9 শেষ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। ABC ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি এটা একটু ছবি আগে করি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা ধরুন একটা ত্রিভুজ যার নাম হচ্ছে ABC। তো ফার্স্ট কোণ বলেছে BAC, আর ABC এবং ACB এর অনুপাত 3:5:8। BAC এটা হচ্ছে 3, ঠিক আছে, আর ABC এটা হচ্ছে 5, আর হচ্ছে ACB এটা হচ্ছে 10।
এটা হচ্ছে 10। ছবিটা একদম এটার মধ্যে ঠিকঠাক মাপের হয়নি, জাস্ট এটা তোমাদের বোঝার জন্য, কনসেপ্ট বোঝার জন্য রাফ ড্রয়িং বলতে পারো, ঠিক আছে। তো এখানে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তো জানা কথা। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এবার প্রথম তিনটে কোণ অনুপাতও দিয়ে দিয়েছে। তো ফার্স্টে আমরা এই তিনটে কোণের অনুপাত আগে বার করে নিই। তারপরে যে পরের পার্টটা বলেছে যে বিএসি যদি মান 10 ডিগ্রি কমে আর এবিসি মান 10 ডিগ্রি বেশি হয় তখন অনুপাত কি হবে, ওটা পরে বার করবো। আগে ফার্স্ট আমরা এই তিনটে কোণের মান বার করে নিই। তো এবিসি ফার্স্ট আছে বিএসি, অ্যাঙ্গেল বিএসি এর আনুপাতিক ভাগহার। তোমরা এই ম্যাথটা করার সময় এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং এদের অনুপাত, যত অনুপাত লেখা আছে এটি খাতায় প্রথমে লিখে নেবে যে এবিসি ত্রিভুজের সমষ্টি 180 ডিগ্রি, বইয়ে যেমন প্রশ্ন আছে সেম লিখে নেবে। এবং বিএসসি, এবিসি এবং এসিবি এর অনুপাত 3:5:10, এই অবধি তোমরা আগে লিখে তারপর থেকে আমি যেটা করছি সেটা স্টার্ট করবে, ঠিক আছে। তো বিএসসি এর আনুপাতিক ভাগহার, বিএসসি কত আছে, বিএসসি এর ভাগে আছে হচ্ছে 3, বিএসসি এর ভাগে আছে 3 আর নিচে আসছে 3 + 5 + 10, তার মানে আসছে 3/18। 3 + 5 + 10 করে আসছে 18, 3/18। নেক্সট হচ্ছে এবিসি, অ্যাঙ্গেল এবিসি এর আনুপাতিক ভাগহার, এবিসি এর ভাগে আছে 5, এবিসি এর ভাগে আছে 5, তাহলে নিচে সেম 3 + 5 + 10 = 5/18। লাস্ট এবার বলেছে এসিবি এর আনুপাতিক ভাগহার, অ্যাঙ্গেল এসিবি এর আনুপাতিক ভাগহার কত হবে। এসিবি এর আনুপাতিক ভাগহার, এসিবি কত আছে, 10 আছে, তাহলে উপরে আসছে 10, নিচে 3 + 5 + 10, তার মানে আসছে 10/18। তো তিনটে কোণের আনুপাতিক ভাগহার পেয়ে গেছি। এবার আমি এক এক করে মান বার করব। ফার্স্ট লিখবো যে সুতরাং অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি এর মান, অ্যাঙ্গেল বিএসি এর ভাগ কত আছে 3/18 আর টোটাল কত 180 ডিগ্রি। কোশ্চেনে বলে দিয়েছে টোটাল 180 ডিগ্রি। যদি কোশ্চেনে নাও বলতো তোমরা মনে রাখবে যে একটা ত্রিভুজের তিনটে কোণকে প্লাস করলে সবসময় 180 ডিগ্রি আসে, ত্রিভুজ যেমনই হোক না কেন। ত্রিভুজ যদি এরকম চুষলো মতো ব্যাকা ত্রিভুজ হয় এটাও হবে, বা যদি এরকম যদি ধরো সমদ্বিবাহু ত্রিভুজ আছে দুটো সাইড সেম, বা যদি সমবাহু ত্রিভুজ আছে সবকটা সাইড সেম, যে কোনো ত্রিভুজ হোক না কেন, যে কোনো ত্রিভুজ হোক না কেন, ত্রিভুজের সবকটা কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে, ঠিক আছে। তো 18 দিয়ে 180 ডিগ্রি কাটলে 10 ডিগ্রি হচ্ছে, তাহলে এর অ্যান্সার আসছে 30 ডিগ্রি। তো প্রথমটার অ্যান্সার এসে গেল 30 ডিগ্রি। বিএসি এর মান কত আসছে 30 ডিগ্রি, মানে এই যে বিএসি এটা কত এসে গেল, এটা এসে গেল এখন আমাদের হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট এবার কি বলেছে এবিসি, এবিসি এর মান বার করি। এবিসি এর ভাগে কত ছিল, এবিসি এর ভাগে ছিল 5/18, 5/18 গুণ 180 ডিগ্রি, এটা দিয়ে কাটলে 10 আসছে, তাহলে এটা আসছে 50 ডিগ্রি, তাহলে এটা আসছে 50 ডিগ্রি, এটা সিম্পলি এসে গেল 50 ডিগ্রি। নেক্সট লাস্ট বার করবো কোনটা, এসিবি, অ্যাঙ্গেল এসিবি এর মান, এসিবি এর মান কত আসছে 10/18 গুণ 180 ডিগ্রি, এটা দিয়ে কাটলাম 10 ডিগ্রি, তাহলে এটা আসছে এখন 100 ডিগ্রি, তাহলে এসিবি কত আসছে 100 ডিগ্রি আসছে, ঠিক আছে। এটা গেল প্রথম পার্টটুকু ম্যাথসে। এরপরে বলেছে যদি বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয় তখন তিনটি কোণের অনুপাত কত হবে। আচ্ছা, তো লিখবো যদি ফার্স্ট বলেছে বিএসি এর মান 10 ডিগ্রি কম, যদি বিএসি এর মান 10 ডিগ্রি কম হয় তবে বিএসি কত হবে, তবে বিএসি কত হবে। বিএসি এখন কত আছে, বিএসি, বিএসি এই অ্যাঙ্গেলটা, বিএসি এখন কত আছে 30 ডিগ্রি আছে, বিএসি কত আছে 30 ডিগ্রি আছে। যদি বিএসি এর মান 10 ডিগ্রি কম হয়, 10 ডিগ্রি কম হয়, 10 ডিগ্রি কমে যাওয়া মানে কি 10 ডিগ্রি কমে যাবে, 30 থেকে 10 ডিগ্রি কমে গেলে কত হবে 20 ডিগ্রি হবে, তখন বিএসসি কত হবে 20 ডিগ্রি হবে। বিএসসি এর মান যদি 10 ডিগ্রি কমেছে তাহলে বিএসসি কত হবে 20 ডিগ্রি হবে। আর কি বলেছে, আর বলেছে যদি এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয়, এবিসি এর মান যদি 10 ডিগ্রি বেশি হয়, যদি এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয়, 10 ডিগ্রি বেশি হয় তখন কি হবে, তখন এবিসি কত হবে, তখন এবিসি কত হবে, এখন এবিসি কত আছে, এখন এবিসি আছে 50, এখন এবিসি আছে 50, যদি 10 ডিগ্রি বেড়ে যায় খুব সিম্পল, 10 ডিগ্রি বেড়ে গেলে কত হবে 60 ডিগ্রি হয়ে যাবে, তখন 10 ডিগ্রি বেড়ে গেলে কত হবে, তখন হবে 60 ডিগ্রি। তো জিজ্ঞেস করেছে তখন কোন তিনটির অনুপাত কি হবে, ঠিক আছে। তাহলে তখন কোন তিনটি, এটা কিন্তু বদলায়নি, এই যে 100টা এটা কিন্তু বদলায়নি, ভালো করে বুঝে নাও। 30টা বদলে কত হয়ে গেছে 20, 50টা বদলে কত হয়ে গেছে 60, কিন্তু এই অ্যাঙ্গেলটা কিন্তু বদলায়নি, এটা যা ছিল সেম রয়েছে 100। তো এখন বলছে কোন তিনটির অনুপাত, লিখি কোন তিনটি, আমি বাকিটা এখানে করে দিচ্ছি। তো কোন তিনটের নাম কি কি ছিল, ফার্স্ট নাম ছিল বিএসি, অ্যাঙ্গেল বিএসি
তারপর নাম কি ছিল অ্যাঙ্গেল এবিসি, তারপর নাম কি ছিল অ্যাঙ্গেল এসিবি। তো ভ্যালু গুলো বসায় এক এক করে। বিএসি, বিএসি এখন কত আছে? বিএসি এখন আছে 20 ডিগ্রি, ঠিক আছে। এবিসি, এবিসি এখন কত আছে? 60 ডিগ্রি, ঠিক আছে। আর এসিবি, এসিবি এখন কত আছে? এসিবি তো যা ছিল আগে এখনো তাই আছে, কিচ্ছু বদলায়নি। তো এখন অনুপাত আসছে 20:60:100। তো এটাকে কাটা যায়, একটা করে জিরো কমিয়ে দিই, তাহলে 2:6:10 হয়ে যাবে। সবার থেকে একটা করে জিরো আমি কেটে দিলাম সবার থেকে, ঠিক আছে। নেক্সট লাইনে 2:6:10, 2:6:10 এরকম নামটা আসে, 2:6:10 দুয়ের ঘরের নামটা আসে। 2-1-2, 3-2-6, 5-2-10। তো 2 দিয়ে কাটলে এটা হবে 2-1-2, এটা হবে 3-2-6, এটা হবে 5-2-10। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এইটা আসলো আমাদের ফাইনাল অ্যান্সার, যে 1:3:5। বুঝা গেল? এই কোশ্চেনটাও বেশ ইম্পর্টেন্ট আছে, এটাও মার্ক করে নেবে যখন প্র্যাকটিস করবে, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাবে ভাগ করে দিই যাতে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু 2 বন্ধুর প্রাপ্য টাকা মোট টাকার অর্ধেক পায়। আচ্ছা, তো এখানে ফার্স্টে দিয়েছে মোট টাকা। মোট যে টাকাটা সেটা হচ্ছে 9,000 টাকা। প্রথম কথা হচ্ছে মোট টাকা 9,000 টাকা। এবার 3 বন্ধুর অনুপাত, 3 বন্ধুর অনুপাত, 3 বন্ধুর মধ্যে অনুপাত সাজাতে বলেছে। অনুপাতটা কেমন হবে বলেছে? অনুপাতটা বলেছে প্রথম বন্ধু যা পাবে, প্রথম বন্ধু ধরে নিই আমি এখানে করছি, ধরি প্রথম বন্ধু 1 পেলো, ধরে নিই 1 পেলো। দ্বিতীয় বন্ধু কি পাবে? ডবল, এর দ্বিগুণ পাবে। তো 1 এর দ্বিগুণ কি হবে? 1 এর দ্বিগুণ 2 হবে, খুব সিম্পল। প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু ডবল পাবে, তাই বলেছে। তৃতীয় বন্ধুর কথা কি বলেছে? তৃতীয় বন্ধু বলেছে প্রথম বন্ধু যা পাবে দ্বিতীয় বন্ধু যা পাবে এই দুটোকে প্রথমে প্লাস করো, তৃতীয় বন্ধু এর হাফ পাবে। এরা দুজন যা পেয়েছে 1 + 2 এর হাফ হবে। তাহলে এটা আসছে 1, এটা আসছে 2, এটা তো আসছে 3/2। 1 2 3/2। এবার সেই ট্রেনিং এর ম্যাথটার মতো, যেটা যেটা এর আগে করলাম আমরা, যে তখন নিচে 2 ছিল, মনে আছে? 2 সরানোর জন্য আমরা কি করেছিলাম? সবার সাথে 2 দিয়ে গুণ করে দিয়েছিলাম। এখানেও সেম করব। তাহলে এর সাথে লিখবো 1 গুণ 2, এর সাথে লিখবো 2 গুণ 2, আর এর সাথে লিখবো 3/2 গুণ 2। তাহলে এটা কেটে যাবে। পরের লাইনে কি হবে? 2:4:3। তাহলে ভাগটা এখন কেমন হলো? 2:4:3। এদের অনুপাত কত আসছে? 2:4:3। তো এবার আমরা আনুপাতিক ভাগার বার করব। তো লিখবো যে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার, প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার। তো প্রথম বন্ধুর ভাগে কত পড়ছে? 2, আর নিচে টোটাল করে কত আসছে? 2 + 3 + 4, সরি 2 + 4 + 3, এখানে 4টা আগে আছে। 2 + 4 + 3, 2 + 4 + 3, তাহলে কত আসছে? 2/9। প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার কত আসছে? 2/9। এবার বার করবো যে দ্বিতীয় বন্ধু, যে সেকেন্ড নম্বরে আছে, দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার সে কত পাচ্ছে? সেকেন্ড নম্বরে কত আছে? সেকেন্ড নম্বরে আছে হচ্ছে 4, সেকেন্ড নম্বরে আছে হচ্ছে 4। তাহলে কত হবে? 4/2 + 4 + 3, তাহলে এ পাচ্ছে হচ্ছে 4/9। এবার তৃতীয় বন্ধু যে থার্ড নম্বরে আছে, তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগার, তৃতীয় বন্ধুর ভাগে কত আসছে দেখি। তৃতীয় বন্ধুর ভাগে আসছে 3, তাহলে 3 2 + 4 + 3, তাহলে তৃতীয় বন্ধু পাচ্ছে 3/9। তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগার আসছে 3/9। এবার এই তিনটে অনুপাত দিয়ে আমরা টাকাটাকে ভাগ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো জানতে চেয়েছে 3 বন্ধু কে কত টাকা পায় দেখি। আচ্ছা, তো বাকিটা আমি এখানে করে দিচ্ছি। সুতরাং প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু কত পাবে দেখি। প্রথম বন্ধুর ভাগে কত আছে? 2/9। প্রথম বন্ধুর ভাগে আছে 2/9, আর মোট টাকা আছে হচ্ছে 9,000। কাটলে এটা আসছে 1,000, তাহলে প্রথম বন্ধু পাচ্ছে 2,000 টাকা। প্রথম বন্ধু কত পাচ্ছে? 2,000 টাকা পাচ্ছে। এবার আমরা বার করবো যে দ্বিতীয় বন্ধু সেকেন্ড, দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু পাবে হচ্ছে, দ্বিতীয় বন্ধুর ভাগে কত আছে? 4 এর 9 আছে। 4/9 গুণ 9,000 কাটলাম, তাহলে দ্বিতীয় বন্ধু পাচ্ছে 4,000 টাকা। দ্বিতীয় বন্ধু পাচ্ছে 4,000 টাকা। এবার তৃতীয় বন্ধু, 3 নম্বর বন্ধু, যে তৃতীয় বন্ধু আছে সে কত পাচ্ছে? তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধুর ভাগে কত আছে? 3/9। তৃতীয় বন্ধুর ভাগে আছে 3/9 গুণ 9,000, এটা কাটলাম 1,000, তাহলে তৃতীয় বন্ধু পাবে 3,000 টাকা। তাহলে প্রথম বন্ধু পেলো 2,000, দ্বিতীয় বন্ধু পেলো 4,000, প্রথম বন্ধু পেলো এই যে 2,000 টাকা, দ্বিতীয় বন্ধু পেলো 4,000 টাকা, তৃতীয় বন্ধু পেলো 3,000 টাকা। এটাই হয়ে গেল কোশ্চেন নাম্বার 11 শেষ। নেক্সট কোশ্চেন নাম্বার 12।
কোয়েশ্চেন নাম্বার 12, আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরে খরচের অনুপাত যদি 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করি। আচ্ছা, তো 4 বছরে খরচের অনুপাত, 4 বছরের খরচের অনুপাত কত আছে? 2:4:3:2, 2:4:3:2 এই অনুপাতে খরচ হয়েছে, 2:4:3:2 এই অনুপাতে খরচ হয়েছে। আর মোট টাকা খরচ হয়েছে কত? মোট টাকা হচ্ছে 132 লক্ষ টাকা, 132 লক্ষ টাকা মোট টাকা হচ্ছে 132 লক্ষ টাকা মোট। আচ্ছা, এবার তাহলে আমরা বার করবো যে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর আনুপাতিক ভাগ হার। ঠিক আছে, তো আমরা এখানে লিখি প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগ হার, প্রথম বছরে কত খরচ হয়েছিল? 2, আর টোটাল কত? 2 + 4 + 3 + 2 মানে 2/11। প্রথম বছর খরচ হয়েছে 2/11, প্রথম বছর আনুপাতিক ভাগ হার 2/11। এবার দ্বিতীয় বছরের খরচের আনুপাতিক ভাগ হার, দ্বিতীয় বছরের খরচের আনুপাতিক ভাগ হার কত? দ্বিতীয় বছরে কত খরচ হয়েছে? 4, নিচে সেম 2 + 4 + 3 + 2, তাহলে কত আসছে? 4/11। দ্বিতীয় বছরে খরচ হয়েছে 4/11। এবার তৃতীয় বছরের খরচের আনুপাতিক ভাগ হার, তৃতীয় বছরে কত খরচ হয়েছে? 3 নম্বর বছরে হয়েছে 3, 2 + 4 + 3 + 2, 3/11। এবার চতুর্থ বছরের খরচের আনুপাতিক ভাগ হার, চতুর্থ বছরে কত খরচ হয়েছে? চতুর্থ বছর খরচ 2/2 + 4 + 3 + 2, কত আসছে? 2/11। ঠিক আছে, এটা 4 বছরের খরচের আনুপাতিক ভাগ হার বেরোলো। এবার আমরা বার করবো যে খরচ কত হয়, প্রথম বছরে কত খরচ হয়, দ্বিতীয় বছরে কত খরচ হয়, এবার বার করবো। সুতরাং প্রথম বছরে খরচ হয়, প্রথম বছরে কত খরচ হয়? প্রথম বছরে ভাই কত আছে? 2/11, আর মোট খরচ হয়েছিল কত? মোট খরচ হয়েছিল 132 লক্ষ, 132 লক্ষ টাকা। 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে 12, তাহলে প্রথম বছর খরচ হয় 24 লক্ষ টাকা। প্রথম বছর কত খরচ হয়? 24 লক্ষ, প্রথম বছরের খরচ হয় 24 লক্ষ। এবার দ্বিতীয় বছর বার করবো। দ্বিতীয় বছরে কত খরচ হয়? দ্বিতীয় বছরে খরচ হয়, সেকেন্ড বছরে খরচ হয়, সেকেন্ড বছরে ভাগ কত আছে? সেকেন্ড বছরে 4 আছে, মানে এটা 4/11 সেকেন্ড বছরে আনুপাতিক ভাগ হয়। তো এটার সাথে গুণ করে দেবো 132, 11 দিয়ে কাটলাম 12, তাহলে 4/12 48 লক্ষ। দ্বিতীয় বছরে কত খরচ হয়েছে? 48 লক্ষ। প্রথম বছরে খরচ হয়েছে 24 লক্ষ, দ্বিতীয় বছরে খরচ হয়েছে 48 লক্ষ। এবার তৃতীয় বছরটা বার করবো, থার্ড বছরটা। তৃতীয় বছরে খরচ হয়, তৃতীয় বছরের ভাগে কত আছে? তৃতীয় বছরের ভাগে আছে 3, 3/11 তৃতীয় বছরের ভাগে, 3/11 গুণ 132, সেম কাটলাম 12 দিয়ে, 3/12 36, তাহলে তৃতীয় বছরে খরচ হয়েছে 36 লক্ষ। তৃতীয় বছরে খরচ হয়েছে 36 লক্ষ, বাকিটা আমি পাশে করে দিচ্ছি। এবার চতুর্থ বছরে কত খরচ হয়? চতুর্থ বছরে খরচ হয় 4 নম্বর বছরে কত আছে? 4 নম্বর বছরে আছে 2/11, 2/11 গুণ 132, এর সাথে কাটলাম 12, তাহলে 24 লক্ষ, তাহলে 4 নম্বর বছরে খরচ হয় 24 লক্ষ টাকা। এবার প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে, দুটো কোশ্চেন জিজ্ঞেস করেছে। এক বলেছে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত খরচ হয়। তো প্রথম অ্যান্সার তো আমরা পেয়ে গেছি, দ্বিতীয় বছরে কত খরচ হয়? দ্বিতীয় বছরে খরচ হয় 48 লক্ষ টাকা। তো এটা আমরা ফার্স্ট উত্তর লিখে দেবো, দ্বিতীয় বছরে খরচ হয় 48 লক্ষ টাকা। আমরা অ্যান্সার লিখবো দ্বিতীয় বছরে খরচ হয় 48 লক্ষ টাকা। প্রথম অ্যান্সার হয়ে গেল। নেক্সট আরেকটা কোশ্চেন বলেছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত খরচ হয়। প্রথম ও তৃতীয় বছর, প্রথম বছর কোনটা? প্রথম বছর এইটা। তৃতীয় বছর কোনটা? তৃতীয় বছর এইটা। এই দুটোকে আমরা প্লাস করে দেখবো যে কত খরচ হয় মোট। ঠিক আছে, তো লিখবো আমরা যে প্রথম ও তৃতীয় বছরে খরচ হয়, প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়, প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়, প্রথম বছরে 24, তৃতীয় বছরে 36, 24 যোগ 36 যোগ করলে কত আসছে? 24 আর 36 অ্যান্সার আসছে 60 লক্ষ। তাহলে এই 2 বছর, প্রথম আর তৃতীয় 2 বছর মিলিয়ে মোট খরচ হচ্ছে
60 লক্ষ টাকা। এটাই ছিল কোশ্চেন নাম্বার 12। নেক্সট কোশ্চেন নাম্বার 13। বিনয় বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি কাকে কত টাকা দিলেন। আচ্ছা, মোট টাকা কত পেয়েছিলেন? 1,96,150। এটা হচ্ছে মোট টাকা। মোট টাকা হচ্ছে 1,96,150 টাকা। মোট টাকা হচ্ছে 1,96,150 টাকা। ঠিক আছে, দান করলেন কত? 20,000 টাকা। উনি 20,000 টাকা দান করে দিলেন, তাহলে ওটা বাদ হয়ে যাবে এখান থেকে, কারণ এটা এই টাকাটা তো দিয়ে দিয়েছে, এটা তো আর কাউকে দিতে পারছে না, তো এই টাকাটা উনি দান করে দিয়েছে। তাহলে বাকি টাকা কত আসছে? বাকি টাকা আসছে 1,96,000 থেকে যদি 20,000 বাদ যায় তাহলে 1,76,150 টাকা। 1,76,150 টাকা এটা ওনার কাছে এখন রয়েছে। এবার এটা উনি ভাগ করে দিচ্ছে কার মধ্যে? স্ত্রী, পুত্র ও কন্যা। স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে। সুতরাং স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তো স্ত্রীর ভাগে কত পড়ছে দেখি। স্ত্রীর আনুপাতিক ভাগ হয়, স্ত্রীর আনুপাতিক ভাগ হয়। স্ত্রী এর ভাগে কত পড়ছে? স্ত্রী এর ভাগে পড়ছে হচ্ছে 5, আর নিচে দুটো প্লাস হবে, 5 + 4 + 4, কারণ স্ত্রী সবার ফার্স্টে ছিল, 5 ও সবার ফার্স্টে ছিল, তাহলে স্ত্রীর ভাগে পড়ছে হচ্ছে 13, 5/13, 5/13। এবার পুত্রেরটা দেখি। পুত্রের আনুপাতিক ভাগ হয়। পুত্রের ভাগে কত আসছে? 4 আসছে, 4/5 + 4 + 4, তাহলে কত আসছে? 4/13। এবার আসছে কন্যা। কন্যার ভাগে কত আসছে? সেমই আসছে যা পুত্রের ছিল, 5 + 4 + 4, তাহলে আসছে 4/13। এবার বলেছে হিসাব করে দেখি কে কত পেল। তো বাকিটা আমি পাশে করে দিচ্ছি, এখানে দেখি কে কত পেল। তো ফার্স্টে লিখেছে সুতরাং স্ত্রী পাবে, স্ত্রী এর ভাগে কত আছে? প্রথমে তো অনুপাত ছিল 5:4:4, স্ত্রী এর অনুপাতিক ভাগাকার করেছি 5/13, পুত্রের অনুপাতিক ভাগাকার করেছি 4/13, আর কন্যার করেছি 4/13। তো ফার্স্টে স্ত্রী কত পাবে? স্ত্রী পাবে 5/13, আর টাকাটা আছে এই টাকাটা পাবে কিন্তু, ঠিক আছে, কারণ এই টাকাটা উনি প্রথমে পেয়েছিল, এই টাকাটা তো চলে গেছে, দান করে দিচ্ছে, বাকি যে টাকাটা আছে এই টাকাটাকেই ভাগ করবে এখানে। 5/13 গুণ এটা, 5/13 গুণ 1,76,150 টাকা, 1,76,150 টাকা। 1,76,150 যদি 13 দিয়ে ভাগ করি, এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। 1,76,150, 13 কে 13, 4 6, 3 13 39, বিয়োগ করলে কত আসছে? 6 7 1। এবার 5 13 65, বিয়োগ করলে 6, এখান থেকে নামলো 5, 5 13 65, কেটে গেল, আর এই 0 চলে গেল এখানে, তাহলে কত আসছে? 13 5 5 0। এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আসছে 13 5 5 0। নেক্সট, এবারে এটার সাথে গুণ হয়ে যাবে, 5 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে কত আসছে? তাহলে স্ত্রী পাচ্ছে কত? 67,750 টাকা, এটা পাচ্ছে স্ত্রী। এবার হিসাব করি পুত্র কত পাবে। পুত্রের ভাগে কত আছে? পুত্রের ভাগে এইটা আছে 4/13, সুতরাং পুত্র পাবে 4 এর 13 গুণ 1,76,150, 13 দিয়ে কাটলে সেম হবে এটার বেলায়, 13 5 5 0। গুণ করে দেখি, 4 0 0, 4 5 20 0, হাতে 2, 4 5 20, আর 2 22 2, হাতে 2, 4 52, আর 2 54, তাহলে এটা পেল পুত্র। এবার হিসাব করে দেখি কন্যা কত পাবে। সুতরাং কন্যা পাবে, এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও, কন্যার ভাগে আছে 4 13, পুত্রের ভাগেও 4 13, কন্যার ভাগেও তাহলে সেম ক্যালকুলেশন করবো, তো এটা হিসাব করবো না, ডাইরেক্ট বসিয়ে দেবো এত টাকা, তাহলে পুত্র পেল এত টাকা আর কন্যা পাবে এত টাকা, ব্যাস এটাই ছিল অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 13 হয়ে গেল সলভ। নেক্সট লাস্ট কোশ্চেন নাম্বার 14। নেক্সট কোশ্চেন নাম্বার 14। আমিনুল চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন আর পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুল চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষের লাভের পরিমাণের অনুপাত হিসাব করি।
তাহলে ওনার মোট জমি হচ্ছে 35 কাঠা। তো ফার্স্ট এটা লিখি যে মোট জমি কত, ওনার কাছে যে মোট জমি আছে সেই জমিটা হচ্ছে 35 কাঠা। ওনার কাছে মোট জমির পরিমাণ 35 কাঠা। এবার বেগুন আর পটল চাষ করেছে উনি, অনুপাত কত, 4:3। বেগুন ও পটল চাষের অনুপাত 4:3। বেগুন ও পটল চাষের অনুপাত 4:3। সুতরাং বেগুন চাষের আনুপাতিক ভাগহার, বেগুন চাষের আনুপাতিক ভাগহার, বেগুন চাষের ভাগহার কত, বেগুনের ভাগ কত আছে, 4 আছে। প্রথমে বেগুনটা 4, পটল পরে আছে, পটলটা 3, তাহলে 4/4 + 3 কত আসছে, তাহলে 4/7। এইভাবেই পটল চাষেরটাও বার করবো, যে পটল চাষের আনুপাতিক ভাগহার কত আসছে, 3/4 + 3 মানে আসছে 3/7। তার মানে উনি যে মোট ওনার যে জমি ছিল তার মধ্যে 4/7 উনি বেগুন চাষ করেছে, 3/7 উনি পটল চাষ করেছে, ঠিক আছে। সুতরাং এবার লিখবো যে বেগুন চাষের পরিমাণ মানে কতটা জমিতে উনি অ্যাকচুয়ালি বেগুন চাষ করেছে এটা বার করে দেখি। বেগুনের ভাগ কত আছে, 4/7, আর মোট জমি আছে 35 কাঠা। তো এর সাথে 35 দিয়ে গুণ করে দিই, 7 দিয়ে কাটলে 5, 4 × 5 = 20। তাহলে উনি বেগুন কতটা জমিতে চাষ করেছে, 20 কাঠা জমিতে। এবার আমি পটলটা বার করি। পটল চাষের পরিমাণ 3/7 × 35, সেম, কারণ পটলের ভাগে ছিল 3/7, এই যে পটলের ভাগে 3/7 ছিল, তো এটা দিয়ে মোট জমির সাথে গুণ করে দেবো। 7 দিয়ে গুণ করলাম 5, তাহলে আসছে 15 কাঠা। তাহলে উনি মোট পটল চাষ করেছে কত কাঠায়, 15 কাঠায়। এইবার আমি দেখবো যে ওনার দুটো থেকে যে লাভ হয়েছে তার অনুপাত কত, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো, পাশে আমি এখানে করে দিচ্ছি। সুতরাং এখানে ফাইনাল অ্যান্সার দিয়েছে যে বেগুন ও পটল চাষের লাভের অনুপাত। তো এখানে বেগুন ও পটল চাষের লাভের অনুপাত। তো বেগুন চাষ করেছে কত জমিতে, বেগুন চাষ করেছে 20 কাঠা জমিতে, আর পটল চাষ করেছে 15 কাঠা জমিতে। তো এবার এদের সাথে আমরা লাভগুলো গুণ করে দেবো, যে লাভ হয়েছে না প্রত্যেক কাঠায়। বেগুন চাষ করে প্রতি কাঠায় লাভ করেছে 150 টাকা, আর পটল চাষ করে প্রতি কাঠায় লাভ করেছে 125 টাকা। 125 টাকা। বেগুন চাষ করেছে 20 কাঠা জমিতে, তাই লিখেছি। পটল চাষ করেছে 15 কাঠা জমিতে, তাই লিখেছি। বেগুন চাষ করে পেয়েছে 150 টাকা, পটল চাষ করে পেয়েছে 125 টাকা। তো জমি আর তার সাথে প্রত্যেক জমিতে কত টাকা পেয়েছে সেটা বার করার জন্য আমরা একবার এখানে গুণ করে দিয়েছি। মানে 20 কাঠাতে বেগুন চাষ করেছে, বেগুন 20 কাঠা, সেই জন্য এখানে 20 লিখেছি। পটল 15 কাঠা, সেই জন্য 15 কাঠা লিখেছি। বেগুন চাষ করে 1 বিঘা জমিতে পেয়েছে 150 টাকা, তাহলে 20 বিঘাতে পেয়েছে এত, তাই 150 লিখেছি। এটা থেকে 1 কাঠা চাষ করে পেয়েছে 125 টাকা, এর সাথে 125 গুণ করে দিয়েছি। এবার হিসাব করে দেখি, এই দুটো গুণ করে আসছে 3000। আবার এই দুটো গুণ করে দেখি, এই দুটো গুণ করলে আসছে 1875 টাকা। এবার যদি আমি এটাকে ভাগ করি, মানে অনুপাতের মতো করে সাজিয়ে উপরে নিচে লিখে যদি এটাকে ভাগ করি, তো ফার্স্টে যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে 1000, আর 3 দিয়ে এটাকে ভাগ করলে আসছে 625, ঠিক আছে। এবার যদি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে এটা আসছে 200, 5 দিয়ে ভাগ করলে এটা আসছে 125। এবার যদি আমি এটাকে 25 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দিই, 25 দিয়ে ভাগ করলে আসে 8×25 = 200, আর 5×25 = 125। তাহলে এটা ভাঙিয়ে আসছে 8/5। তাহলে ফাইনালি লাভের অনুপাত কি আসছে, 8:5। মানে উনি বেগুন চাষ করে, যেটা আমাদের ফাইনাল অ্যান্সার হবে, যে বেগুন ও পটল চাষের লাভের পরিমাণের অনুপাত হবে 8:5। তো এই এক্সারসাইজটা হয়ে গেল শেষ, 2.3।